আরশাদের ঘরের দরজায় অনবরত ধাক্কা দিতেই যাচ্ছে অরা। অপর প্রান্ত থেকে কোনো প্রকার সাড়া শব্দ নেই, তবুও ক্ষান্ত হবার কোনো ভাবালক্ষণ দেখা যাচ্ছে না তার মধ্যে। প্রবল জেদি এবং ধৈর্যশীল মেয়েটা। আরশাদ দরজা না খোলা পর্যন্ত ক্লান্ত না হয়ে অনবরত দরজায় ধাক্কা দিয়ে যাওয়ার ক্ষমতা তার আছে। অবশেষে বদ্ধ দরজার অপর প্রান্ত থেকে ভেসে এলো আরশাদের বিরক্তিমাখা কণ্ঠস্বর, গেট আউট মতিউর। অরা শুকনো ঢোক গিলে উঁচু গলায় বলল, স্যার আমি অরা। অপর প্রান্ত থেকে অরা কোনো আওয়াজ পেল না। অরা শান্ত গলায় বলল, স্যার প্লিজ একটাবার দরজা খুলুন, আপনাকে মেডিসিন নিতে হবে। আরশাদ ভেতর থেকে থমথমে গলায় বলল, আমি দরজা খুলবো না, তুমি চলে যাও। অরা জেদি হলেও আরশাদের জেদের কাছে তা কিছুই না। একবার যখন বলে দিয়েছে দরজা খুলবে না, তখন কিছুতেই খুলবে না। আপাতত দরজার সামনে থেকে সরে গেল অরা। বেশিক্ষণ ধাক্কাধাক্কি করলে আরশাদ রেগেমেগে ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে। এই বিশাল দোতলা বাড়িতে আরশাদ একা থাকে। এখান থেকে সামান্য দূরে একটা ফ্ল্যাট কেনা হয়েছে কেবলমাত্র তার টিমের সদস্যদের জন্য। সেলিব্রিটি মানুষেরা সাধারণের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে চায় না। সিনেমার অন্যান্য সাধারণ অভিনেতাদের কস্টিউম যে ডিজাইন করে, সে কি আরশাদের মতো বড় সেলিব্রিটির কস্টিউম ডিজাইন করবে? আরশাদের রয়েছে নিজস্ব কস্টিউম ডিজাইনার, এছাড়াও নিজস্ব মেকআপ ম্যান, হেয়ার ড্রেসারও। আরশাদ আবার 12 মাস ডায়েট করে। তার ডায়েট অনুযায়ী রান্না করা সকলের সাধ্য নয়। এছাড়া যার তার হাতে রান্নাও খেতে পারে না। একজন সুদক্ষ বাবুর্চিও রয়েছে তার টিমে। এমন নাম করা একজন তারকা, অথচ তার কোনো শত্রু থাকবে না, এটা তো হয় না। আরশাদেরও রয়েছে যে মানুষগুলো তাকে খ্যাতির শিখরে দেখে ভেতরে ভেতরে জ্বলে পড়ে যায়, সেই মানুষগুলোই তার শত্রু। শত্রুপক্ষ চাইলে কোনো একদিন অতর্কিতভাবে তার উপরে হামলা টামলা করে বসতে পারে। এমন নির্মমভাবে কোনো মানুষের হাতে মরতে চায় না আরশাদ। এ কারণেই সে যেখানেই যায় তার সঙ্গী হয় ঝড় তুফান। সিনেমার জগতে প্রায় সকলেই নকল নাম ব্যবহার করে, ঝড় তুফানও তার ব্যতিক্রম নয়। এই দুই ভাই রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে। সর্বক্ষণ এদের পরনে কালো পোশাক, চোখে সানগ্লাস আর কাঁধে ঝুলন্ত লাইসেন্স করা বন্দুক। টিমের এই সকল সদস্যরা শুটিংয়ে আরশাদের সঙ্গে যায়। শুটিং বাদে অন্যান্য মিটিংয়ে কেবল ঝড় তুফান এবং অরা যায়। একটা মানুষের এত ক্ষমতা, চারিপাশে ভক্তদের এত ভালোবাসা, সামান্যতম কাজ করার জন্যেও যার রয়েছে কর্মচারী, তার কিসের এত জেদকে জানে? নিজেকে কষ্ট দেওয়া আরশাদের বরাবরের অভ্যাস। নিজেকে দেওয়া এই কষ্টই যেন তার কাছে আনন্দের। টিমের সকলে দীর্ঘদিন ধরে খুব কাছে থেকে দেখছে সুপারস্টার আরশাদ হককে। ভক্তদের কাছে সে অসম্ভব বিনয়ী, স্বল্পভাষী এবং উদার প্রকৃতির। তবে ব্যক্তিগত জীবনে আরশাদ যেন একটু বেশি অন্যরকম। বসার ঘরে সোফায় এসে বসল অরা। সঙ্গে সঙ্গে কফির মগ হাতে আগমন ঘটল মতিউরের। মতিউর মগটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে চিন্তিত স্বরে বলল, স্যার কি দরজা খুলছে আফা? অরা কফির মগে ছোট্ট চুমুক দিয়ে বলল, খালাম্মারে একটা ফোন দি। অরা হতাশ গলায় বলল, আপনার কি লজ্জা নেই মতিউর ভাই? গতবার যখন স্যার মাইগ্রেন নিয়ে দরজা বন্ধ করে বসেছিলেন, তখন ওনাকে ফোন করেছিলেন, পরে কি ঝাড়িটাই না খেলেন স্যারের কাছে। আরশাদের মা সেলিনা হক থাকেন সিলেটে। ছেলে বিরাট তারকা হওয়া সত্ত্বেও তার স্বামী স্মৃতি বিজড়িত ছোট্ট বাড়িটাই রয়ে গেছেন। মাস দুয়েক আগে ঠিক এভাবেই মাইগ্রেনের ব্যথা উঠেছিল আরশাদের। আরশাদ যথারীতি ওষুধপথ্যের ঝামেলা এড়িয়ে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। মতিউর অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে ফোন করে বসে সেলিনা হককে। আরশাদের মাথা ব্যথা ওই দিনই সেরে গেলেও পরদিন সকালে সেলিনা এসে হাজিরে বাড়িতে। কোনো এক অজানা কারণে আরশাদ তার মায়ের মুখোমুখি হতে চায় না। অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের আগমনে তার সমস্ত রাগ গিয়ে পড়ে বেচারা মতিউরের উপরে। মতিউর দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামে গেলে সকলে কয় নায়কের বাড়িতে কাম করো, তোমার মতো সুখী কজন? তা করে কে বোঝাবে আসলে কি জ্বালা? পারলে কবে এই কাম সাইরা দিতাম। মানুষটার মায়ায় পড়ে গেছে বইলা পারি না। আরশাদের জন্য মানুষটার উদ্বেগ যেন একটু বেশি। অবশ্য সেটাই স্বাভাবিক। ক্যারিয়ার প্রায় শুরু থেকে আরশাদের সঙ্গে আছে মতিউর। অরা বলল, ডাক্তারকে খবর দিন মতিউর ভাই। ডাক্তারের খবর দেয়া লাভ কি? স্যার তো দরজাই খুলে না। তাতে কি, এসে বসে থাকুক। স্যার দরজা খোলার সঙ্গে সঙ্গেই তো তাকে প্রয়োজন হবে। মতিউর ঘাড় নেড়ে চলে গেল। আনমনে অরার চোখ পড়ল দেয়ালে ঝুলন্ত প্রকাণ্ড ছবিটার দিকে। সিলেটের কোনো এক চা বাগানে তোলা ছবি। পেছনে ডুবন্ত সূর্য, তার সামনে দাঁড়িয়ে আছে আরশাদ। আরশাদের কোলে 6 মাস বয়সী কথা। বাচ্চাটাই বাড়িতে থাকলে বেশ ভালো হতো। কথা যদি একবার তার কোমল হাতে দরজায় টোকা দিয়ে তার বাবাকে বেরিয়ে আসতে বলতো, আরশাদ কি পারত এই সমস্ত জেদ ধরে রাখতে? আরশাদ এমনটা ছিল না। চাকরির 4 বছরের প্রথম বছরটায় অরা দেখা পেয়েছিল ভিন্ন এক আরশাদের। সে আরশাদ হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতো, কঠিন পরিস্থিতিতে নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে জানত।
মাসে 2 মাসে একবার স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠত। কাজে একটু অবসর পেলে ছুটে যেত মায়ের কাছে। সেই মানুষটা হঠাৎ করেই বদলে গেল। হঠাৎ করে বললে ভুল হবে, ডিভোর্সের পর। আরশাদের আকাশচুম্বী খ্যাতিতে ডিভোর্সের মতো নেতিবাচক ঘটনার কোনো আঁচই পড়েনি, বরং তার কর্মজীবনে সাফল্য হয়ে উঠেছে আরও শতগুণ উজ্জ্বল। সুপারস্টার আরশাদের জীবন যতটা উজ্জ্বল হয়েছে, ব্যক্তি আরশাদের জীবন হয়েছে ঠিক ততই নিষ্প্রভ। নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সে। কাজের বাইরে সারাক্ষণ চোখে মুখে স্থায়ী হয়ে থাকে বিচিত্র এক কাঠিন্য। বছর পেরিয়ে গেছে, বন্ধুদের সঙ্গে দেখা হয় না, মায়ের সঙ্গেও কথা হয় না বহুকাল। তার এই বদলে যাওয়ার পেছনে ডিভোর্স কি একমাত্র কারণ? ডিভোর্স নিয়ে আরশাদকে কখনোই খুব একটা চিন্তিত বলে মনে হয়নি ওরার। নওশিনের প্রতি তার মনে কোনো প্রকার অনুভূতি অবশিষ্ট থাকাও অসম্ভব। ডিভোর্সের পর থেকে আরশাদ তাকে সহ্য করতে পারে না। নওশিনের নামটা শুনলেও যেন রাগে তার সমস্ত শরীর জ্বলে ওঠে। নওশিন যদিও চেয়েছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে ডিভোর্সের পর স্বাভাবিক একটা সম্পর্ক বজায় রাখতে, মূলত তা সম্ভব হয়নি আরশাদের জন্যে। অরার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে এখানে বসে আছে কেন? অনেকদিন পর একটা ছুটির দিন পেয়েছে, কোথায় আরাম করে ঘুম দিবে, সীমার সঙ্গে সিনেমা দেখবে। স্যারের জেদ ভাঙিয়ে দরজা খোলানো নিশ্চয়ই ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে না। আরশাদ তাকে এই দায়িত্ব পালন করার নির্দেশও দেয়নি। মেয়ে মানুষ হওয়ার এই জ্বালা, কারোর যন্ত্রণা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। বিশেষ করে যে মানুষটা অরার জীবনটাকে বদলে দিয়েছে, তার যন্ত্রণা এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও মতিউরের মতো সেও মানুষটার মায়ায় পড়ে গেছে। অরার 7-5 ভাবনায় ছেদ পড়ল রিংটোনের শব্দে। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম। মেয়েটা নিশ্চয়ই ভার্সিটি থেকে ফিরে তার জন্য অপেক্ষা করছে। ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে তীক্ষ্ণ তীরের মতো ছুটে এলো প্রকাণ্ড এক ধমক। কোথায় তুই? এতক্ষণ লাগে বাসায় ফিরতে? তুই কি এখনো ওই সাবেরের সাথে রয়েছিস? শুনে না করা, তুই যদি আবারও ওই ছেলেটার কাছে ফিরে যাস তাহলে এই বাসায় ফিরে আসবি না। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো এত সব ঝামেলার ভিড়ে সে ভুলেই গিয়েছিল আজ দুপুরে কয়েক মিনিটের জন্য সাবেরের সঙ্গে হওয়া সেই কথোপকথনের ব্যাপারটা। কি আশ্চর্য ব্যাপার, যে মানুষটাকে একসময় সব থেকে বেশি ভরসা করত, আজ তার কথা ভেবে 1 সেকেন্ডও অপচয় করছে না মস্তিষ্ক। ওরা থমথমে গলায় বলল, আমি তোর ক্রাশের বাড়িতে। সীমা হকচকিয়ে গিয়ে বলল, আর সাথে বাড়িতে? তোর না ছুটি? ওরা আক্ষেপে সুরে বলল, আর ছুটি? যতদিন এই চাকরি আছে ততদিন মনে হয় না কোনো ছুটি পাবো। ওই বত্তার সাথে বেশিক্ষণ কথা বলিস নি তো? না। ভেরি গুড। তোর ফিরতে কি দেরি হবে রে? বুঝতে পারছি না, চেষ্টা করবো সন্ধ্যার আগে ফিরতে। সীমার সঙ্গে কথা শেষ করে ওরা ডায়াল করলো আরশাদের নাম্বার। অনবরত দরজায় ধাক্কা দিয়ে এক দফা বিরক্ত করা হয়েছে, এবার আরেক দফা বিরক্ত করা হবে অনবরত ফোন দিয়ে। ওরা বারবার আরশাদের নাম্বারে ডায়াল করছে আর বারবার অপর প্রান্ত থেকে কল কেটে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে ওরা খেয়াল করলো আরশাদের নম্বরে কল যাচ্ছে না, কারণ একটাই। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে আরশাদ নিজের ম্যানেজারকেই ব্লক করে দিয়েছে। ওরাকে অবশ্য এই নিয়ে খুব একটা বিচলিত মনে হলো না। এর আগেও সে বহুবার তার স্যারের কাছে ব্লক খেয়েছে। শুটিংয়ের সময় সাধারণত আরশাদের ফোনটা তার কাছে থাকায় নিজ দায়িত্বে সেই ব্লক তুলেও ফেলেছে। ডাক্তার ইশতিয়াক ইতিমধ্যেই চলে এসেছেন। আরশাদের ব্যক্তিগত চিকিৎসক তিনি। এছাড়াও ঢাকার নামি এক হাসপাতালে চেম্বার আছে তার। ডাক্তার ইশতিয়াক চিন্তিত গলায় বললেন, স্যারকে গত মাসে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি রেগুলার নিচ্ছেন? ওরা নাসূচক মাথা নাড়ালো। কোনো মানে হয়? আমি ওনাকে বারবার বুঝিয়েছি মেডিসিনগুলো রেগুলার না নিলে তিনি ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়বেন। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমি 2-1বার মেডিসিনের কথা বলে ধমক খেয়েছি। একটা মানুষ যদি নিজের ভালো নিজেই বুঝতে না পারে তাহলে আমার কি করার আছে বলুন? ডক্টর ইশতিয়াক হতাশ গলায় বললেন, আমি বুঝি না স্যার কেন নিজের চিকিৎসার বেলায় এতটা উদাসীন। তিনি বাংলাদেশের অ্যাসেট, ওনার কোনো ক্ষতি হওয়ার অর্থ ইন্ডাস্ট্রির ক্ষতি। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল, ভালো কথা বললেন তো, আমি আসছি। সঙ্গে সঙ্গে ওরা উঠে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে আবারও চলে গেল আরশাদের ঘরের সামনে। দরজায় ছোট্ট টোকা দিয়ে শান্ত গলায় বলল, স্যার, ইশতিয়াক সাহেব এসেছেন, একবার দরজাটা খুলবেন প্লিজ। অপর প্রান্ত থেকে কোনো প্রকার সারা শব্দ এলো না। সেটাই তো স্বাভাবিক। আরশাদ একবার যখন ঠিক করেছে দরজা খুলবে না, তখন সমগ্র পৃথিবী উল্টে গেলেও খুলবে না। ওরা আবারও বলতে লাগলো, কাল থেকে কিন্তু আবারও শুটিং শুরু হচ্ছে স্যার। এখন যদি আপনি দরজা না খুলেননি তাহলে ইশতিয়াক সাহেব আপনার সাথে ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনি সুস্থ হতে পারবেন না, আগামীকাল শুটিংও করতে পারবেন না। আমি কি তাহলে ডিরেক্টরকে ফোন করে বলবো শুটিং ক্যান্সেল করতে? ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়ক নায়িকা সফলতার স্বাদ পাওয়া মাত্রই অহংকারে ডুবে যায়। কাজের প্রতি মনোযোগ তাদের হারিয়ে যায়। মনে করে এখন তো তারা সফল নায়ক নায়িকা, অতিরিক্ত পরিশ্রম না করলেও তাদের সিনেমা হিট হবে।
তাই দেরি করে সেটে যাওয়া যখন তখন শুটিং ক্যান্সেল করা হয়ে দাঁড়ায় তাদের প্রতিদিনকার অভ্যাস। সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম আরশাদ। ব্যতিক্রম বলেই হয়তো সফলতার শিখরে অবস্থান তার। নিজেকে অবহেলা করলেও কাজকে কখনোই অবহেলা করতে পারে না সে। ক্যারিয়ারের এতগুলো দিন পেরিয়ে গেছে, এত এত সিনেমা সাফল্যের খাতায় নাম লিখেছে, তবুও কাজের প্রতি তার উৎসাহ একাগ্রতা ঠিক আগের মতোই। দীর্ঘ নীরবতার পর অবশেষে ভেতর থেকে শোনা গেল আরশাদের ক্ষীণ কণ্ঠস্বর। 2409। অরা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধি তার মস্তিষ্কে তরঙ্গের মতো খেলে বেড়ায়। তাই এলোমেলো এই সংখ্যাগুলোর অর্থ উদ্ধার করতে এতটুকু অসুবিধা হলো না তার। সংখ্যাগুলোর দরজার লকের পাসওয়ার্ড। শত্রুর অভাব নেই বলেই আরশাদের এই বাড়িতে হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। সবগুলো ঘরের দরজায় পাসওয়ার্ডযুক্ত লক। সঠিক পাসওয়ার্ড ছাড়া এই লক খোলার উপায় নেই। কেউ চেষ্টা করে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে। এক মুহূর্তের জন্য নিজের প্রতি মুগ্ধ হলো অরা। আরশাদকে দরজা খোলাতে সক্ষম হয়েছে বলে নয়, তার বিশ্বাস অর্জন করতে পেরেছে বলে। আরশাদের যে ঘরটাতে থাকে তার পাসওয়ার্ড একমাত্র আরশাদ ছাড়াও কেউ জানে না, এমনকি মতিউরও না। আর সেখানে এতটা অবলীলায় অরাইকে সেই পাসওয়ার্ড বলে দিল। ঘরটা অন্ধকারে ছেয়ে আছে, জানালার পর্দা টেনে দেওয়া। পর্দার ফাঁক থেকে এক চিলতে আলো ঘরে এসে পড়লেও তার তীব্রতা অতি ক্ষীণ। ছোট ছোট পা ফেলে বিছানার দিকে এগিয়ে যেতেও কি যেন একটা পায়ে বাঁধল। আর অরা নিচে তাকিয়ে দেখলো অসংখ্য কাগজপত্র, বিশাল একটা ডায়েরি, আরও কি সব হাবিজাবি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সবই আরশাদের হোমওয়ার্ক। শুটিংয়ের আগে নিজের চরিত্র নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করা এবং পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার প্রস্তুতি নেওয়া তার সাফল্যের গুরুত্বপূর্ণ একটি কারণ। কাগজগুলো সাবধানে মেঝে থেকে তুলে নিয়ে টেবিলের উপর রাখলো অরা। ঘরের আবহাওয়া হিমশীতল, প্রচণ্ড শীতে গা কেঁপে উঠছে। কতক্ষণ ধরে এসি চলছে কে জানে। বিছানার পাশে থাকা সাইড টেবিল থেকে রিমোটটা নিয়ে এসি বন্ধ করে দিল অরা। তবুও কমছে না শীতের তীব্রতা। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল অরা। গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে আরশাদ। অরা হাঁটু গেড়ে তার মাথার কাছে মেঝেতে বসে পড়ল। ঘরে আলো নেই, তবু অরা স্পষ্ট দেখতে পাচ্ছে মলিনতায় ছেয়ে থাকা তার মুখটা। আরশাদের ঠোঁট দুটো একটু পরপর কেঁপে উঠছে। সে ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে। প্রচণ্ড মাথা ব্যথায় সে ঘুমাতে পারে না। একটু আগে শুধু ঠোঁট দুটো কাঁপলেও এখন কেঁপে উঠছে তার পুরো শরীর। আরশাদের কি জ্বর এসেছে? এলেও অবাক হওয়ার কিছু নেই। বেশিক্ষণে হিমশীতল পরিবেশে থেকে যে কেউ জ্বরে কাবু হয়ে যেতে পারে। অরার খুব ইচ্ছে করছে আরশাদের কপালে হাত দিয়ে জ্বর পরিমাপ করে দেখতে। কাজটা কি ঠিক হবে? যদি নারী বিদ্বেষী আরশাদ এতে রেগে গিয়ে তাকে চাকরি থেকে ফায়ার করে দেয়? চাকরি হারানোর ভয় উপেক্ষা করে অরা তার কম্পিত হাতটা রাখলো আরশাদের কপালে। আরশাদের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, তবে সঙ্গে সঙ্গে অরার বুকটা ধক করে উঠল। জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তীব্র জ্বর সহ্য করা সম্ভব নাকি? আরেক মুহূর্ত অপচয় না করে অরা ছুটে গেল ডক্টর ইশতিয়াককে খবর দিতে। পরবর্তী 2টি ঘন্টা কাটলো আরশাদের চিকিৎসায়। তার মাথায় পানি দেওয়া হলো, মাইগ্রেন এবং জ্বরের ওষুধ খাওয়ানো হলো, ইঞ্জেকশন পুশ করা হলো। এতক্ষণ জেদ ধরে দরজা বন্ধ করে বসে থাকলেও এখন চিকিৎসার সবগুলো ধাপে বাধ্য ছেলের মতো ডাক্তার সাহেবকে সহযোগিতা করলো আরশাদ। যদিও ওষুধের প্রভাবে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। তীব্র মাথা ব্যথার কারণে গতকাল রাতেও ঘুম হবার কথা নয়। আরশাদ ঘুমিয়ে পড়ার পর ডাক্তার সাহেব গম্ভীর ভঙ্গিতে বেশ অনেকগুলো কথা বললেন অরাকে। কথাগুলোর সারমর্ম যে করেই হোক গত মাসে দেওয়া ওষুধগুলো তাকে খাওয়াতে হবে। পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। আকাশে রক্তিম আভাত ছড়াছড়ি। সীমাকে দেওয়া কথাটা রাখা গেল না। সন্ধ্যার আগে বাড়ি ফেরা যাবে। আরশাদ ঘুমিয়েছে আধা ঘন্টা হলো। ঘুম ভাঙতে এখনো বেশ দেরি। সে ঘুম থেকে ওঠার আগে নিশ্চয়ই বাড়ি ফিরে যেতে পারে না। এই ফাঁকে কয়েকটা কাজ এগিয়ে রাখবে বলে ঠিক করলো ওরা। ভাগ্যিস ব্যাগে ল্যাপটপটা ছিল। কাল আরশাদের শুটিং ঢাকার একটা শুটিং হাউসে। সিনেমার পর্দায় নায়ক নায়িকাদের বাড়ি বলতে আমরা যা দেখি তা মূলত এই শুটিং হাউসে। অবিকল সাধারণ বাড়ির মতো সাজানো গোছানো একটা বাড়ি। তবে মজার ব্যাপার হলো এই বাড়ির কোনো ঘরে ফ্যান বা এসি নেই। ফ্যানের শব্দে শুটিং করা সম্ভব নয়। এছাড়াও যে ঘরে দৃশ্য ধারণ করা হয় তার ছাদে বিশাল বিশাল লাইট ঝুলিয়ে রাখা হয়। ফ্যান থাকলে যা করা সম্ভব নয়। একটা সিনেমার স্ক্রিপ্টে গল্প অনুযায়ী ধারাবাহিকভাবে দৃশ্যগুলো সাজানো থাকে, তবে শুটিংয়ের সময় দৃশ্য ধারণ করা হয় এলোমেলোভাবে। উদাহরণস্বরূপ কোনো স্ক্রিপ্টের প্রথম দৃশ্যে নায়িকা মারা গেছে, দ্বিতীয় দৃশ্যে নায়ক শোকে পাথর হয়ে বসে আছে। শুটিংয়ের সময় চাইলে শোকে পাথর হয়ে থাকা দৃশ্যটা আগে ধারণ করা যেতে পারে। আবার যেদিন প্রথম দৃশ্য ধারণ করা হয় সেদিন দ্বিতীয় দৃশ্য ধারণ না করলেও সমস্যা নেই। পুরোটাই নির্ভর করে শুটিংয়ের সুবিধা অসুবিধার উপর। পরবর্তীতে এডিটের সময় আবারও স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত ধারণকৃত দৃশ্যগুলোকে সাজিয়ে ফেলা হয়। এই যেমন আরশাদের এই সিনেমার 38 নম্বর দৃশ্যে নায়ক নায়িকা গাড়িতে ঝগড়া করতে করতে ঢাকার এয়ারপোর্টে যাচ্ছে। একটু পর কক্সবাজারের উদ্দেশ্যে তাদের ফ্লাইট। আবার 29 নম্বর দৃশ্যটা এমন, তারা প্লেন থেকে কক্সবাজারে এয়ারপোর্টে নেমেছে। নায়ক সেই ঝগড়ার জন্য বারবার ক্ষমা চাইছে, তবুও নায়িকা রাগ ধরে বসে আছে।
29 নম্বর দৃশ্যের শুটিং ইতিমধ্যেই করা হয়ে গেছে। আগামীকাল ধারণ করা হবে 38 নম্বর দৃশ্য। এভাবে এলোমেলো দৃশ্য ধারণের ক্ষেত্রে যে বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় তা হচ্ছে কস্টিউম। সিনেমার শুটিংয়ে নায়ক নায়িকা যে পোশাক পরে থাকে ওগুলোই কস্টিউম। যেহেতু 29 নম্বর দৃশ্যটা আগে ধারণ করা হয়েছে, তাই ওই দৃশ্যে নায়ক নায়িকার পরনে যে কস্টিউম ছিল 38 নম্বর দৃশ্যে সে একই কস্টিউম থাকতে হবে। না হলে দেখা যাবে নায়ক নায়িকা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এক পোশাকে আর সেখানে গিয়ে নেমেছে আরেক পোশাকে। কস্টিউমগুলো যত্নে নিজের কাছে রাখার কাজ কস্টিউম ডিজাইনারের। ওরা ফোন করলো আরশাদের কস্টিউম ডিজাইনার শাওনকে। শিডিউল মিলিয়ে আগামীকাল কোন কোন কস্টিউম লাগবে তা জানিয়ে দিল। শাওনের সঙ্গে কথা শেষ হতে না হতেই ফোন এলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে সংক্ষেপে বলা হয় এডি। শুটিংয়ের আগের দিন এডির ফোন আসার অর্থ একটাই, কল টাইম জানানো। শুটিং সেটের সকলকে আলাদা আলাদা কল টাইম দেওয়া হয়। নিজ নিজ কল টাইম অনুযায়ী সকলে সেটে উপস্থিত হতে হয়। আগামীকাল আরশাদের কল টাইম সকাল 8:30টায়। এটা একটা স্বস্তির ব্যাপার। ঘুমিয়ে টুমিয়ে যেতে পারবে আরশাদ। কখনো কখনো ভোর 6টায়ও কল টাইম দেওয়া হয়। ওরা আরও কিছু কাজ সারতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ মতিউর এসে বলল, আফা, স্যার উঠছেন? ওরা ল্যাপটপের দিক থেকে চোখ না সরিয়েই বলল, কি করেছেন উনি? বারান্দায় বইসা কফি খাইতেছেন, আপনারে ডাকে। আরশাদ ডাকছে শুনেও তৎক্ষণাৎ ছুটে গেল না ওরা। এবারের স্টাডি রুমে একটা প্রিন্টার আছে, সেখান থেকে কতগুলো কাগজ প্রিন্ট করে পা বাড়ালো আরশাদের ঘরের দিকে। ঘরটা এখন চকচক করছে, একটু আগেও কেমন এলোমেলো ছিল সবকিছু। মতিউর নিমিষেই গুছিয়ে ফেলেছে ঘরটাকে। কাগজগুলো আরশাদের টেবিলে রেখে ওরা গেল বারান্দার দিকে। আরশাদের ঘরের সঙ্গে লাগোয়া বিশাল বারান্দাটাই বাড়ির সব থেকে আকর্ষণীয় জায়গা। ঢুকতেই সবার আগে চোখে পড়বে একটা ফুলের বাগান। নাম না জানা বিদেশি কিছু ফুল চাষ করা হয় এখানে। বাগান থেকে একটু এগিয়ে যেতে ছোটখাটো সুইমিং পুল। এই বারান্দায় আগে সুইমিং পুল ছিল না। কথার জোড়াজোড়িতে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। মেয়েটা কোনো এক কার্টুনে যেন দেখেছে ঘরের পাশে সুইমিং পুল। জেদ ধরে বসে রইল তারও এমন সুইমিং পুল চায়। সুইমিং পুলের পাশেই বসার ব্যবস্থা, একটা গোল টেবিল আর 3টা চেয়ার। আরশাদ তার একটাই বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুইমিং পুলের জলধারার দিকে। অরার উপস্থিতিতে তার দৃষ্টিতে কোনো প্রকার ছেদ পড়ল না। অরা টেবিলের কাছে গিয়ে বলল, স্যার, আমায় ডেকেছেন? আরশাদ আর চোখে একবার অরার দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল সুইমিং পুলের দিকে। গম্ভীর গলায় বলল, বসো ওরা। অরা আরশাদের বিপরীত দিকে থাকা চেয়ারটাতে বসতে বসতে বলল, এখন কেমন ফিল করছেন স্যার? ভালো। অরা ব্যস্ত গলায় বলল, আগামীকাল আমাদের কল টাইম 8:30টায়। আমি কালকে শিডিউলটা আপনার টেবিলে রেখে এসেছি। আর কস্টিউমগুলো? আরশাদ হুট করে অরাকে থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বলল, তোমাকে আজ আসতে কে বলেছে? আমি তো ছুটি দিয়েছিলাম তোমাকে। অরা হেসে বলল, কেউ বলেনি তো স্যার। মতিউর ভাইয়ের পক্ষে আপনাকে দিয়ে দরজা খোলানো সম্ভব নয় বলে এসেছি। কিছুটা সময় চুপ করে থেকে আরশাদ স্বাভাবিক গলায় বলল, তুমি যখন প্রথম এই চাকরিতে জয়েন করেছিলে তখন তোমার বয়স কত ছিল? অরা কিছুটা চিন্তা করে বলল, ঠিক মনে নেই, 19 কিংবা 20। সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলে তাই না? জি স্যার, রেজাল্টের অপেক্ষা করছিলাম। কখনো মনে হয়নি যেখানে আমার ম্যানেজার হিসেবে আরও কোয়ালিফাইড কাউকে প্রয়োজন ছিল সেখানে তোমাকে কেন চাকরিটা দিলাম? বহুবার এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে অরার মাথায়। উত্তর জানতে চেয়েছিল কিন্তু জিজ্ঞাসা করার সাহস হয়নি। অরা অবাক গলায় বলল, কেন স্যার? আরশাদ মুগ্ধ গলায় বলল, তোমার গল্পটা শুনে কেরিয়ারের শুরুতে আমিও তোমার মতো বেকার ছিলাম। যা চাইতাম তা পাওয়ার জন্য অনেক বেশি ইগার ছিলাম। তাছাড়া পড়াশোনার প্রতি তোমার ডেডিকেশনেও মুগ্ধ হয়েছিলাম। আমার ম্যানেজার হিসেবে এমন ডেডিকেটেড কারোই প্রয়োজন ছিল। আর কিছুই বলল না। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠেছে তার ঠোঁটে। কৃতজ্ঞতায় চোখে জল চলে আসছে। মেঝের দিকে তাকিয়ে অরা প্রাণপণ চেষ্টা করছে সেই জল আটকে রাখার। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, তোমাকে মাঝে মধ্যে বকাঝকা করি, কারণ বকাঝকা খাওয়ার মতো কাজ তুমি করো। তারপরও কাজের প্রতি তোমার সিরিয়াসনেস দেখে আমি খুশি। অরা কৃতজ্ঞ ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ স্যার। আজ সকাল সকাল আরশাদ বলল, ওরা তোমাকে আজ থাকতে হবে না, তুমি গিয়ে কথাকে নিয়ে এসো।
সেই থেকে বিরস হয়ে আসে অরার মুখভঙ্গি। বিরস মুখে ড্রাইভ করে যাচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুরের কিছুটা আগে আশরাদের একটা বাংলো বাড়ি রয়েছে। ডিভোর্সের পর থেকে কথাকে নিয়ে নওশীন সেখানেই থাকে। ঢাকা শহরের কোলাহল থেকে মুক্তি পেতেই নাকি এই নির্জনতাকে আবাস হিসেবে বেছে নেওয়া তার। তবে আশরাদ মনে করে ভিন্ন কিছু। আশরাদের ধারণা মেয়েকে তার থেকে দূরে রাখতেই গাজীপুরে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নওশীন। কারণ যেটাই হোক ও বাড়িতে যেতে একেবারেই ভালো লাগে না অরার। নওশীন অযথা দীর্ঘ সময় বসিয়ে রাখবে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে যাবে। সবগুলো প্রশ্নই আরশাদকে ঘিরে। ডিভোর্সের পর থেকে আজ পর্যন্ত আরশাদের মুখে নওশীন নামটা উচ্চারিত হতে শোনা যায়নি। নওশীন সেদিক থেকে একেবারেই বিপরীত। তার সকল কৌতূহলের কেন্দ্রবিন্দু যেন আরশাদ। সমস্যাটা হলো আরশাদের করা নির্দেশ কিছুতেই নওশীনের সঙ্গে অযথা আলাপ করা যাবে না। তার বিষয় তো একেবারেই নয়। আর চাইলেই নওশীনকে এড়িয়ে যেতে পারে না ওরা। মুখের উপর বলে দিতে পারে না স্যারকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তিনি উত্তর দিতে নিষেধ করেছেন। কারণ অরার এই চাকরি পাওয়ার পেছনে নওশীনের বড় একটা ভূমিকা রয়েছে। 4 বছর আগে আরশাদ যখন নিজের জন্য দক্ষ ম্যানেজার খুঁজতে ব্যস্ত ছিল, এই নওশীনই তাকে অরার খোঁজ দেয়। গাজীপুরের এই বাংলোটা ইটের তৈরি, সামনে বিশাল এক বাগান। বাগানের কেন্দ্রবিন্দু সুইমিং পুল। অনেক শখ করে বাড়িটা তৈরি করেছিল আরশাদ। আগে প্রায় বন্ধুদের নিয়ে চলে আসতো এখানে। গভীর রাত পর্যন্ত আড্ডায় ডুবে থাকতো সকলে। অথচ সেই আরশাদ আজ এই বাড়িতে পা রাখার কথাও কল্পনা করতে পারে না। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল নওশীন। এই মানুষটাকে ওরা যতবারই দেখে ততবারই মুগ্ধ হয়। কবিরা তাদের লেখায় কোনো অপরূপ সুন্দর মূর্তির বর্ণনা যেভাবে করে, নওশীন অবিকল তেমন। বড় বড় চোখ, বাঁশের কঞ্চির মতো নাক, ঝকঝকে সাদা দাঁত। সমগ্র চেহারায় বিচিত্র এক শান্ত সুশ্রী ভাব। একবার তার মুখটার দিকে তাকালে হাজার পরিশ্রান্ত কেউই অবসাদ মুক্ত হয়ে উঠতে পারে। একমাত্র এই নারীর অভাবে বোধহয় এখনো বিশ্বসুন্দরীর মুকুট অর্জন থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। অবশ্য এটাই তো স্বাভাবিক। সুপারস্টার আরশাদ হক যার প্রেমে পড়েছিল তাকে তো এতটা সুন্দরী হতেই হবে। নওশীন প্রশস্ত এক হাসি ছুড়ে দিয়ে বলল, তোমার অপেক্ষাই করছিলাম। আর কথা যখন থেকে শুনেছে তুমি আসবে তখন থেকেই পাগল হয়ে আছে। ওরা ঘরের ভিতর ঢুকতে ঢুকতে হাসি মুখে বলল, কোথায় উনি? তুমি বেশ দেরি করে ফেলেছো। উনি তোমার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওরা ব্যস্ত হয়ে বলল, আই এম সো সরি, বেশি দেরি করে ফেলেছি না? নওশীনের আবারও তার বিখ্যাত হাসি হেসে বলল, একদমই না, ঠিক সময়ে এসেছো। কফি খাবে তো? আচ্ছা থাক ম্যাম, অন্য আরেকদিন খাবো, এমনিতেই অনেক দেরি। ওরাকে থামিয়ে দিয়ে নওশীন মিষ্টি গলায় বলল, আজ কোনো কথা শুনছি না। এর আগের দিনও এমন করেছিলে। তুমি কফি খাও, এই ফাঁকে কথা আরেকটু ঘুমিয়ে নিক। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। কি মিষ্টি করে কথা বলে নওশীন। আরশাদ কি করে এমন মিষ্টিভাষী একটা মেয়েকে সহ্য করতে পারে না কে জানে। এই বাড়ির বসার ঘরটা বেশ ছিমছাম গোছানো। জায়গায় জায়গায় অনেকগুলো পুরনো দিনের অ্যান্টিক শোপিস। নওশীনের অন্যতম শখ অ্যান্টিক শোপিস সংগ্রহ করা। আরশাদ এখন ঢাকায় যে বাড়িতে থেকে ওই বাড়িটাও আগে ভর্তি হয়েছিল এই ধরনের শোপিসে। ডিভোর্সের পর সে নিজেকে ওগুলোকে ভেঙে গুঁড়ো করেছে। মনের অজান্তেই অরার চোখে পড়ল দেয়ালে পাশাপাশি ঝুলতে থাকা দুটি বিশাল সাইজের ছবির দিকে। প্রথম ছবিতে নওশীন এবং ছোট্ট কথা। নওশীন যখন প্রথমবারের মতো মেয়েকে কোলে নিয়েছিল তখনকার ছবি। দ্বিতীয় ছবিতে পুরস্কার হাতে হাস্যোজ্জ্বল নওশীন। সে একজন অভিনেত্রী আগে ছিল, তবে এখন আর নেই বললেই চলে। নওশীনের ক্যারিয়ার শুরু হয় ফ্লপ সিনেমা দিয়ে। পরপর 3টি সিনেমা ফ্লপের পর তার ক্যারিয়ার যখন হুমকির সম্মুখীন, ঠিক তখনই স্বপ্নের মতো তার কাছে আসে আয়না সিনেমাটির প্রস্তাব। তা আবার আরশাদের মতো সেলিব্রিটির বিপরীতে। আরশাদের নাম শুনে এক মুহূর্ত দেরি করেনি নওশীন। সঙ্গে সঙ্গে লুফে নেয় সিনেমাটির প্রস্তাব। ফলস্বরূপ নওশীন পেয়ে যায় তার ক্যারিয়ারের প্রথম সফল সিনেমা। ভক্তদের অঢেল ভালোবাসার বেশ খানিক পুরস্কার। আয়না সিনেমার শুটিং সেটে আরশাদ বিন্দুমাত্র পাত্তা দেয়নি তাকে। শটের সময় ভেতরকার সকল অনুভূতি দিয়ে তার সঙ্গে অভিনয় করলে ডিরেক্টর কাট বলার সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে। সেলিব্রিটিরা এমনই, নবাগত কিংবা স্বল্প পরিচিত কোনো নায়িকাকে পাত্তা দেবে না, এটাই স্বাভাবিক। পাত্তা না পেলেও শুটিংয়ের প্রথম দিনেই আরশাদের মোহে আষ্টেপৃষ্ঠে ধরে নওশীনকে। প্রতিটা মুহূর্তে আর মন উসখুস করত কোনো না কোনোভাবে আরশাদকে মুগ্ধ করতে। শুটিংয়ের 34 দিনের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে মুগ্ধ করতে সফল হয়নি নওশীন। তবে মুগ্ধ করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তাকে। শুটিং শেষ হবার 2 মাসের মাথায় রিলিজ পায় সিনেমা। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিল পরিচালক, কলাকুশলী সহ সিনেমার সকল অভিনয় শিল্পীরা। সিনেমা শেষ হলে আরশাদ নিজে এসে তার কাছে বলেছিল, ইউ ডিড এ প্রিটি গুড জব।
সেই সিনেমায় অভিনয়ের জন্য আরও বহু মানুষের কাছে বহু প্রশংসা পেয়েছিল নওশিন। তার অভিনয়ের প্রশংসা করে পত্রিকার কলামে লেখা হয়েছে লাইনের পর লাইন। তবে আরশাদের ওই এক লাইন প্রশংসার কাছে সেসব যেন কিছুই নয়। কোনো এক জুটির সিনেমা হিট হবে, কিন্তু তাদের নিয়ে দ্বিতীয় সিনেমা তৈরি হবে না, এটা তো হতে পারে না। আয়না সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানই আরশাদ নওশিনকে নিয়ে দ্বিতীয় সিনেমার ঘোষণা করল। সিনেমার নাম প্রহর। তাদের প্রেমটা মূলত শুরু হয় সেই সিনেমার সেটেই। আজকের নারী বিদ্বেষী আরশাদের সঙ্গে তখনকার আরশাদের কোনো মিল নেই। সেই আরশাদ তখন মনে করত প্রকৃতি নারী পুরুষকে পৃথিবীতে পাঠিয়েছে সমান করে। পৃথিবীর উন্নয়নে দুজনারই সমান অবদান। নারী পুরুষের পার্থক্য তো কেবল মানুষের তৈরি। সেই মানুষটা আজ হঠাৎ এতটা বদলে গেল কি করে কে জানে। একসঙ্গে প্রথম সিনেমা শুটিংয়ের সময় আরশাদ নওশিনকে কোনো প্রকার পাত্তা না দিলেও দ্বিতীয় সিনেমার সেটে সব কেমন পাল্টে গেল। নওশিনের পাত্তা পাওয়ার জন্য মুখিয়ে থাকতো আরশাদ। সারাদিন একসঙ্গে শুটিং সেটে কাটালেও বাড়ি ফিরে নওশিনের ফোন পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত। যে দিনগুলোতে শুটিং থাকতো না সেই দিনগুলোতে দুজনে ঘুরে বেড়াতো দূর দূরান্তে। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো হয়ে উঠত তাদের উদযাপনের কারণ। প্রথম দেখায় নওশিন আরশাদের প্রেমে পড়েছিল ঠিকই, তবে আরশাদ কখনো তার প্রেমে পড়েনি, ভালোবেসেছিল তাকে। প্রেম ব্যাপারটা ক্ষণস্থায়ী। মোহাগ্রস্ত হলে মানুষ প্রেমে পড়ে, মোহ কেটে গেলে প্রেমও অদৃশ্য হয়ে যায়। কিন্তু ভালোবাসা ব্যাপারটা জোরালো। একবার কাউকে ভালোবাসলে সহজে সেই অনুভূতি থেকে নিস্তার মেলে না। প্রহর সিনেমাটা রিলিজের আগের দিন রাতে হুট করে নওশিনের কাছে ফোন আসে আরশাদের। নওশিন ফোনটা রিসিভ করতে আরশাদ হড়বড় করে বলে, এই তুমি আমাকে বিয়ে করবে? এমনিতেই বেচারি সারাদিন সিনেমার প্রচার করে ক্লান্ত, তার উপর এমন কথা শুনে দিকবিদিক শূন্য হয়ে পড়ে নওশিন। কাপা কাপা গলায় বলে, মানে বলতে পারবো না। বিয়ে করতে চাইলে হ্যাঁ বলো, আর না করতে চাইলে না বলো। করবে? আরশাদের জোরাজোরিতে বাধ্য হয়ে ঝোঁকের মাথায় নওশিন বলে দেয়, হ্যাঁ করব। তাহলে বাইরে এসো, আমি তোমার বাসার নিচে ওয়েট করছি। আরশাদের সবকিছুতে অতিরিক্ত পাগলামি। তার পাগলামির মাঝেই সেদিন রাতে বিয়ে হয়ে যায় তাদের। পরদিন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার থেকেও বেশি আলোচনা হয় পর্দার জুটি সত্যিকারের জুটি হয়ে ওঠার গল্প নিয়ে। বিয়ের পর খুব একটা সিনেমা করা হয়নি নওশিনের। আরশাদের বিপরীতে একটা সিনেমা করেছিল, আরেকটা করেছিল নারী কেন্দ্রিক। কাজকে খুব একটা প্রাধান্য না দিয়ে সংসারী হয়ে উঠতে ব্যস্ত হয়ে পড়েছিল সে। এরপর কথা এলো, জীবনটা হয়ে উঠল আরো রঙিন, আরো আনন্দময়। আরশাদ হাজারো ব্যস্ততার মাঝে থাকলেও পরিবারই ছিল তার সর্বপ্রথম প্রাধান্য। বিয়ের 4টি বছর দুজনার জন্যই ছিল জাদুর মতো। জাদুকর যখন জাদু দেখায় চোখের সামনে অবিশ্বাস্য সুন্দর সব কাণ্ড ঘটে। মন কিছুতেই বিশ্বাস করতে চায় না সেগুলো সত্যিই ঘটছে। তাদের জীবনটা ছিল ঠিক তেমনই, কোনো কিছুরই কমতি ছিল না আরশাদের। দিন শেষে মনের মাঝে বিচিত্র এক পরিতৃপ্তি অনুভূত হতো। মনে হতো এই পৃথিবীতে তার থেকে সুখী কেউ নেই, বেঁচে থাকাটাই যেন সার্থক। তবে সেই সুখের জীবনে যে ঝড়ের পূর্বের শান্ত আবহাওয়া ছিল কে জানত। একদিন আচমকাই সুন্দর জীবনে আসে প্রকাণ্ড কুৎসিত এক ঝড়, লণ্ডভণ্ড করে দেয় সাজানো গোছানো জীবনটাকে। পৃথিবীতে কাটানো এক একটা দিন যেখানে সার্থক মনে হতো, সেখানে আজ কেবল বেঁচে থাকার কারণ খুঁজে বেড়ায় আরশাদ। আরশাদ এবং নওশিনের ডিভোর্স আজও রহস্যে ঘেরা। এই দুজন ছাড়া কেউই জানে না ডিভোর্সের বিচ্ছেদের কারণ। গণমাধ্যম থেকে বহুবার তাদের কাছে কারণটি জানতে চাওয়া হয়েছে। আরশাদ প্রতিবার সে প্রশ্ন এড়িয়ে গেলেও নওশিন বলেছে, দুজনের সম্মতিতেই আমরা আলাদা হয়ে গেছি। দুজনের সম্মতিতে এক হওয়া যায়, তবে আলাদা হওয়া যায় কিনা কে জানে। নওশিনের এই উত্তর ভক্তমহলের বেশিরভাগেরই বিশ্বাস হয়নি। দুটো কফির মগ হাতে ফিরে এলো নওশিন। একটা কাপ অড়ার সামনে টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতে বলল, দেখো তো চিনি ঠিক আছে কিনা। অড়া কাপে ছোট্ট চুমুক দিয়ে মুচকি হেসে বলল, পারফেক্ট। নওশিনের অড়ার বিপরীতে সোফাটায় বসতে বসতে স্বাভাবিক গলায় বলল, তোমাদের শুটিং কেমন চলছে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল অড়া। এই ভয়টাই করছিল এতক্ষণ ধরে শুরু হতে যাচ্ছে নওশিনের প্রশ্ন পর্ব। অড়া বলল, ভালো চলছে ম্যাম। নওশিন মজার ছলে বলল, আকরাম ভাই অনেক গুণী ডিরেক্টর। আমার একেবারে প্রথম সিনেমাটা ডিরেক্টর তিনিই ছিলেন। 25 লাখ টাকা খরচ করে বানানো হয়েছিল সিনেমাটা, আর আয় করে সব মিলিয়ে 4 লাখ। বেচারা লসকে আর দ্বিতীয়বার আমাকে সিনেমাতে নিতে সাহস পাননি। আপনার আর অভিনয় করতে ইচ্ছে হয় না ম্যাম? হয়তো মাঝে মাঝে ভীষণ ইচ্ছা হয়, আবার মাঝে মাঝে মনে হয় আমি যেন এই জীবনে কোনোদিন আর শুটিংয়ের সেটের মুখোমুখিই না হয়। কথার মাঝে কেমন অন্যমনস্ক হয়ে উঠল নওশিন, তবে মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে কৌতূহলী গলায় বলল, ভালো কথা, হঠাৎ করে সিনেমার নায়িকা বদলে গেল কেন?
আগে তো শুনেছিলাম মেরিন কাজ করছে। অরা স্বভাবসুলভ হেসে বলল, সেটা তো বলতে পারবো না ম্যাম, সম্ভবত প্রডিউসারের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল। কোনো মানে হয়? একটা মেয়েকে সিনেমার আশা দেখিয়ে শেষ মুহূর্তে বাদ দিয়ে দেবে? এটা তো একজন অ্যাক্টরের উপর অন্যায়। সাথে এটা মেনে নিল কি করে? বড়লোকদের ঢঙের মাথামুন্ডু বুঝতে পারে না ওরা। অমন কুৎসিক ডিভোর্সের পরেও আরশাদকে সাদ ডাকতে হবে কেন কে জানে। ভাগ্যিস আরশাদ বিষয়টা জানে না, জানলে নির্ঘাত তুলকালাম কাণ্ড ঘটাতো। নওশিন অন্যরকম গলায় বলল, সাদ ভালো আছে? জি ম্যাম, স্যার ভালো আছেন। কথার অ্যাডমিশনের ব্যাপারটা জানিয়েছিলে ওকে? কথা গাজীপুরের একটা কিন্ডারগার্টেনে আপাতত শিক্ষা জীবন শুরু করেছে, তবে নওশিনের ইচ্ছা আগামী বছর তাকে ঢাকার নামিদামি একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। সেই স্কুলের কড়া নিয়ম, ভর্তির আগে অবশ্যই বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হবে। বাবা মা পাশ করলে দ্বিতীয় ধাপে সন্তানের ইন্টারভিউ। ডিভোর্স হয়ে গেলেও এই সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। আরশাদ এবং নওশিন কথার বাবা মা, নিজেদের মধ্যে সম্পর্ক যেমনই থাক, ছোট্ট একটা ইন্টারভিউ দিলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না? তবে আরশাদের এতে ঘোর আপত্তি। পরিষ্কার গলায় অরাকে জানিয়ে দিয়েছে, স্কুলে পড়ে বাচ্চা ইন্টারভিউ বাবা মা নেওয়া হবে কেন? যে স্কুলের নিয়মকানুন ঠিক নেই সেই স্কুলে আমার মেয়ে পড়ার দরকার নেই। এমন করা কথা নওশিনকে জানিয়ে কাজ নেই। বেচারি শুধু শুধু কষ্ট পাবে। ওরা কিছু একটা ভেবে জড়সড় কণ্ঠে বলল, বলেছিলাম ম্যাম, কিন্তু স্যার ইন্টারভিউর জন্য সময় করে উঠতে পারবেন না। নওশিন মেকি হাসি দিয়ে বলল, কিন্তু আমি তো বলিনি কোনোদিন ইন্টারভিউ দিতে হবে। ওরা চুপ করে রইল। নওশিন দীর্ঘশ্বাস ফেলে অন্যমনস্ক হয়ে বলল, ও আমাকে সহ্য করতে পারে না, তাই না? না ম্যাম, আসলে অথচ হওয়া উচিত ছিল উল্টোটা। আমি চাইলেই পারতাম আমার জীবন থেকে ওকে একেবারেই সরিয়ে দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। শুধুমাত্র কথার জন্য আমার জীবনটা ওর জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। অতীতে যা হয়েছে হয়েছে। আমি চেয়েছিলাম সব ভুলে একটা স্বাভাবিক সম্পর্ক রাখতে। অন্য বাচ্চারা বড় হয় বাবা মা দুজনের মাঝে। আমার মেয়েটা তাহলে কি দোষ করেছে? ও কেন বাবা মায়ের এমন তিক্ত সম্পর্ক দেখে বড় হবে? ওরা কিছুই বলছে না, থ মেরে বসে আছে। আজ হঠাৎ নওশিন এসব কথা বলছে কেন? সে কি কোনোভাবে চাইছে ওরার মাধ্যমে কথাগুলো আরশাদের কাছে পৌঁছে যাক? নওশিনের চোখ দুটো ছলছল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে অবাধ্য অশ্রুধারা। নওশিন আঁচলে দিয়ে সাবধানে চোখের জল আড়াল করে বলল, আমি জানি সাদ কেন আমাকে সহ্য করতে পারে না। কাগজে কলমে মিউচুয়াল ডিভোর্স হলেও প্রকৃতপক্ষে আমি প্রথম ডিভোর্সের কথা তুলেছিলাম। ও হয়তো ভাবতেও পারেনি আলাদা হয়ে যাওয়ার কথা। আমারই বা কী বা করার ছিল ওরা? আমার কাছে ডিভোর্স ছাড়া অন্য কোনো উপায়। ওরা নওশিনের কথার মাঝে বাদ সাধল মিষ্টি এক কণ্ঠস্বর, কথার কণ্ঠস্বর। ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়েই তার চোখ পড়ে বসার ঘরে বসে থাকা তার অন্যতম প্রিয় মানুষটার দিকে। কথা গুটি গুটি পায়ে ছুটে এলো অরার দিকে। এক মুহূর্ত অপচয় না করে জড়িয়ে ধরল তাকে। অরার ঠোঁটেও প্রশস্ত হয়ে ফুটে উঠেছে উজ্জ্বল এক হাসির রেখা। বাবা মায়ের ডিভোর্সের সময়টার কথায় বয়স ছিল 2.5 বছর। বিচ্ছেদের কঠিনতম ওই সময়টায় দুজনেই মানসিকভাবে স্বাভাবিক ছিল না। সন্তানের প্রতি সকল মনোযোগ যেন উঠেই গিয়েছিল। ওই সময়টায় 3 মাস কথাকে নিজ দায়িত্বে সামনে ছিল ওরা। যদিও তা ম্যানেজারের দায়িত্বে পড়ে না, কিন্তু ওই যে মেয়ে মানুষের মন, একটা দেবশিশু বিনা অপরাধে অবহেলায় পড়ে আছে, মানতে পারেনি সেই মন। সেই থেকে কথা ও অরার মধ্যে গভীর বন্ধুত্ব। কথা মনে করে বড়রা সবাই পচা, সারাক্ষণ ভ্রু কুচকে থাকে আর কঠিন কঠিন কথা বলে। বড়রা আবার কার্টুনও পছন্দ করে না, তবে ওরা মোটেও তেমন নয়। সে তার সঙ্গে সহজভাবে কথা বলে, খেলা করে। তার থেকে বড় কথা, ওরা কার্টুনের সকল চরিত্রদের চেনে। কথা ওরাকে জাপটে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, তুমি অনেক পচা ওরা, আমি তোমার সাথে কথা বলবো না। ওরা অবাক গলায় বলল, কেন? আমি কি করেছি? এতদিন পর এসেছো কেন? প্রতিদিন আসতে পারো না তুমি? প্রতিদিন আমাকে একা একা স্পঞ্জ দেখতে হয়। আরে এর জন্য রাগ করেছে আমার কথাটা? আচ্ছা দাঁড়াও, তোমাকে এক্ষুনি খুশি করে দিচ্ছি। ওরা কথাকে ছেড়ে হ্যান্ডব্যাগটা খুলে কিছু একটা খুঁজতে ব্যস্ত হয়ে গেল। কথা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল ব্যাগের দিকে। নিমিষে বেরিয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটা, কক্সবাজার থেকে কেনা সেই শামুক। ওরা মুচকি এসে শামুকটা বাড়িয়ে দিল কথার দিকে। মুহূর্তেই রাগটাগ উবে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল মেয়েটার চোখ মুখ। কথা চোখ বড় বড় করে অনেকটা সময় তাকিয়ে রইল শামুকের উপর খোদাই করা অক্ষরগুলোর দিকে, কিন্তু পর মুহূর্তে আবারও ভ্রু কুচকে বলল, এটা তো বাবার গিফট। বাবার গিফট দিয়ে তুমি আমাকে খুশি করছো কেন? ওরা এবং নওশিন দুজনাই ফিক করে হেসে ফেলল। আমার মেয়ের সঙ্গে বুঝতে পারবে না ওরা।
নিজের গিফট নিয়ে এসে রাগ ভাঙাও। নওশিন হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে এসো, ঢাকায় গিয়েই আমার গিফটটা পেয়ে যাবে। ওরা হাসি মুখে বলল। কথা ব্যস্ত হয়ে মায়ের সঙ্গে তৈরি হতে চলে গেল। আগামীকাল থেকে দীর্ঘ 7টি দিন আরশাদের কোনো শুটিং নেই। পরবর্তী সিনেমা নিয়ে কয়েকটা মিটিং থাকলেও সেগুলো ক্যান্সেল করা হয়েছে। এই 7টা দিন কথা বাবার কাছে থাকবে, এ নিয়ে তার উৎসাহের সীমা নেই। উৎফুল্ল ভঙ্গিতে মায়ের সঙ্গে ব্যাগ গুছাচ্ছে সে। নওশিন প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে কথার কারণে। মেয়েটা বারবার ব্যাগটা ভর্তি করে ফেলছে হাবিজাবি সব খেলনা দিয়ে। কথার ব্যাগগুলো বাড়ির সিকিউরিটি গার্ড গাড়িতে তুলে রেখেছে। কথাও ইতিমধ্যে ব্যাপক আগ্রহ নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়েছে। আজ তার পরনে সিন্ডেলা ড্রেস। সে বাবার প্রিন্সেস তো, তাই বাবার সাথে দেখা করতে গেলেই প্রিন্সেসের পোশাক পরে যায়। নওশিন ওরার কাঁধে হাত রেখে বলল, সাবধানে নিয়ে যে ওরা। কথায় কিন্তু ইদানিং বেশ বিচ্ছু হয়েছে, সারা পথ খুব জ্বালাবে, কিছু মনে করো না। কি যে বলেন ম্যাম, আমিও কি নতুন দেখছি নাকি? আর একটা কথা ওরা, সাথে সাথে প্লিজ আর একবার অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে কথা বললো। ওই স্কুলে একবার চান্স পেলে কথা জীবনটাই বদলে যাবে। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। জি ম্যাম, বলবো। জানালার ফাঁক দিয়ে মায়ের দিকে হাত নাড়ছে। যদিও বাবার সঙ্গে দেখা করবে বলে তার আনন্দের সীমা নেই, তবুও মায়ের জন্য মন কেমন করাটাই স্বাভাবিক। অন্যান্য বাচ্চারা বাবা মায়ের সঙ্গে এক বাড়িতে বেড়ে ওঠে। মা বকলে বাবার কাছে যায় বিচার নিয়ে, বাবা বকলে মায়ের কাছে। সকলের কাছে যা অস্বাভাবিক তাই কথার জন্যই স্বাভাবিক। হয়তো সে কোনোদিনও জানবে না 8-10টা স্বাভাবিক সন্তান কিভাবে বেড়ে ওঠে। একটা সময় যখন জানবে তখন কষ্টে তার মনটা বিষিয়ে উঠবে। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য বেচারি নিজেকেও দোষারোপ করতে পারে। কোনো মানে হয়? স্বাভাবিক গতিতে ড্রাইভ করছে ওরা। কথা তার ঠিক পাশে বসেই জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। ওরা ড্রাইভিং এর উপর ভরসা করা যায়। আরশাদের মতো গাড়িকে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করার প্রবণতা তার মাঝে নেই। তার উপরে রাস্তায়ও খুব একটা যানজট দেখা যাচ্ছে না। ওরা রিয়ার ভিউ মিররে মাঝে লক্ষ্য করলো কথাকে। সেই তখন থেকে মুখটা ভার করে বসে আছে মেয়েটা। ওরা আদুরে গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।